নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আর এই প্রতিযোগিতায় সবাই দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি, আপনারাও দৌড়চ্ছেন। আর এই দৌড়ের গিয়ে যদি হোঁচট খায়, কেন হোঁচট খেলো সে কিন্তু দাঁড়িয়ে পড়ে। জুতোর জন্য না রাস্তার জন্য? জুতোর জন্য না রাস্তার জন্য সেই খুঁজতে গিয়ে যদি দেখে যে না, জুতোর জন্য, তাহলে নতুন জুতো তাই কিনতে হবে, না যে জুতোটা ছিঁড়ে গেছে সেটাকে রিপেয়ার করতে হবে। তাহলে সেই রিপেয়ার যে প্রস্তুত জীবন, সেই জীবনটাকে বানাতে গেলে যে জ্যোতিষ আলোচনায় আমি করি যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সব ঠিকভাবে বসা থাকে না। মানুষের জীবনযাত্রা প্রণালীও একরকম ভাবে একই জীবনধারায় বয়ে চলে না। তার শিক্ষা থেকে, তার বিবাহ থেকে, তার বার্ধক্য থেকে, তার মৃত্যু থেকে এক ধারায় চলে না। কেউ অসুখে ভুগছে, তার রোগ হওয়ার কথা না, তবু সে রোগে ভুগছে, কর্মে যেতে পারছে না, তার কারোর কর্ম হচ্ছে না, কোন রকম ভাবে কর্ম থেকে পিছিয়ে রয়েছে, কারোর শিক্ষা সে পড়ছে, সে জায়গা মতো সে শিক্ষাটা প্রয়োগ করতে পারছে না। এই যে বাধাগুলো আসে, এই বাধাগুলোর মধ্যেই রয়েছে প্রত্যেকটির হিসেব করা জিনিস। আর এই হিসেব করা জিনিস যদি আমরা খুঁজতে বসি, নিজেরা খুঁজতে বসি, নিজেরা হয়তো বিচার করে বুদ্ধি দিয়ে চিন্তা দিয়ে হয়তো পারবো না। তার জন্য প্রত্যেকটা জায়গায় যে গ্রহ নক্ষত্রের কথা বলা হয়, এবং গ্রহ নক্ষত্রের কথা আমি বলি না, এবং শাস্ত্র অনুযায়ী যেগুলো চলে এসছে একদম আদিম যুগ থেকে, সেই যুগের যে ধারাগুলো, সেই ধারার মধ্য দিয়ে কিন্তু মানুষ খোঁজার চেষ্টা করে যে আমার সময় কেন যাচ্ছে, কেন এরকম হচ্ছে। আমি তো অনেক পড়াশুনো করছি, আমার পরীক্ষায় গিয়ে রেজাল্ট খারাপ হচ্ছে কেন? আমি তো ভালো ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরিটা হলো না কেন? আমি তো ভালো ঘর দেখে শুনে বিবাহ করেছি, আমার সংসারটা টিকলো না কেন? আমার বাবা মা তো সুস্থ ছিলেন, হঠাৎ মা অথবা বাবা রোগে পড়ে গেলেন কেন? এই যে কারণগুলো একটা মানুষের জীবনের মধ্যে ঘটে, সেই ঘটার কারণগুলো কিন্তু এই রাশিচক্রের মধ্যে লিপিবদ্ধ থাকে। লিপিবদ্ধ থাকে বলে সেই ভাষাগুলো যারা পড়তে পারে এবং ভাষাগুলো থেকে যারা উন্মোচন করতে পারে যে কিসের কারণে, কিসের প্রভাবে এবং কি কারণে তার এই জীবন এসছে। যার অনেক পয়সা ছিল আজ তার পয়সা নেই, আর যার পয়সা ছিল না তার অনেক পয়সা অর্থ এসে গেছে, এবং সেই অর্থ সঠিকভাবে প্রয়োগ করার ধারাও সে জানে না, যার জন্য সে কিছুদিন বাদেও নির্ধন হয়ে যাচ্ছে। কেন? ঈশ্বর দেখা যায় না, কিন্তু ঈশ্বরের শক্তি অবশ্যই আছে। যেমন বিদ্যুৎ দেখা যায় না, শক্তি আলোর মাধ্যমে দেখি, যে বাতি জ্বলছে বিদ্যুতের মাধ্যমে জ্বলছে। সেই রকম আমি আমার চিন্তাধারার সাথে আমার চলার পথ মেলাতে পারছি না। তার মধ্যে যে জ্যোতিষ শাস্ত্রে যে কথাগুলো রয়ে গেছে এবং লেখাও আছে এবং সবাই প্রয়োগও করে, প্রথম কথা কাল সর্প দোষ, তারপরে বিষ যোগ, তারপরে গুরুচণ্ডাল দোষ, তারপরে মাঙ্গলিক দোষ, তারপরে বিষ যোগ, এই সমস্ত যোগগুলো বইয়ে লেখা আছে, শাস্ত্রে লেখা আছে। কিন্তু তার প্রয়োগের মাধ্যম এবং কেন লেখা আছে, তার প্রয়োগটা কি? যখন আমরা সেই পড়াশুনো করতাম, তার মধ্যে বইয়ের থেকে মানে বই থাকতো, আমরা তার মানেটা উদ্ধার করতাম যে এই কথাটির মানে কি। সেই রকম জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটি ঘরে বসানো আছে, সেই ঘরগুলোর যে ভাব রয়েছে, সেই ভাবগুলো থেকে আমার সেই, আমি যেমন বলি ভাবপতি ভাবে থাকলে ভাব নষ্ট করে,
তাহলে প্রত্যেকটা গ্রহের একটা করে ভাব আছে, প্রত্যেক সেই ভাবের ফল দেয়। সেই জায়গা থেকে যে ভাব, যেমন শুক্র সপ্তম ভাবের, চন্দ্র মাতৃভাবের, রবি পিতৃভাবের, এই যে ভাবগুলো, বুধ বলে বুদ্ধির ভাবে, কিন্তু যার বুধ খারাপ তার কি বুদ্ধি নেই? তাহলে বুধের যে 180 ডিগ্রি দূরে যে বৃহস্পতি আছে, সে আবার জ্ঞানকারক গ্রহ, সে পঞ্চম ভাবের। তাহলে শনি তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবের। তাহলে শনি কিন্তু বসা আছে শনি দশম ভাবে, কাল চক্রের, কাল বলি না, চক্র চাকা, কাল সময়, সময় চক্রের দশম ভাবে বসা আছে মেষ রাশি থেকে। সেই দশম ভাবের প্রভাবও শনির আসে কর্মে। হঠাৎ করে এক জায়গায় থেকে যাওয়া, তার প্রমোশন নেই, তার কোন রকম চেঞ্জ নেই, এই জিনিসগুলো শনির থেকে চলে আসছে। এবং যদি তার জন্ম ছকে সেই শনির ভাব যদি ঠিক না থাকে এবং গোচর চক্রে, আপনি প্রত্যেক সময় জানবেন যে গোচরের ফল কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করে দেয়, যতই আপনার জন্মছক ভালো থাকুক। আবার আপনি সেই ফলটাই পাবেন আপনি যখন সকাল থেকে সন্ধ্যে হয়ে যায়, মানে সূর্য উদিত থেকে অস্ত পর্যন্ত প্রত্যেকটা সময় আপনার সমান যায় না। কখনো কারোর সাথে কলহ হয়ে যাচ্ছে, কখনো কারোর সাথে ভালো ভাব হয়ে যাচ্ছে, কখনো হাসাহাসি হয়ে যাচ্ছে, কখনো খাওয়া হচ্ছে, কখনো বা বসে কত গল্প করছেন। এই যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো কিন্তু গোচরের ফলে আসে। প্রত্যেকটি গ্রহ রাশিচক্র ঘুরছে, গ্রহ সরছে। সেই জায়গাটা থেকে, সেইখান থেকে যখন গ্রহগুলো সরতে সরতে যখন যায়, তখন দেখবেন যে প্রত্যেক জায়গায় একটা, প্রত্যেক দিনের যে দিনলিপি, সেগুলো কিন্তু কারোর খারাপ যাচ্ছে, কারোর ভালো যাচ্ছে। এখন যদি কারোর জন্ম রাশিতে যদি জন্ম কোনো কারণে যদি তার কর্কট রাশি হয়, কর্কট রাশি হচ্ছে কালচক্রের 4 নম্বর ঘর, মেষ বৃষ মিথুন কর্কট 4 নম্বর ঘর। তাহলে 4 নম্বরের নবম ঘর হচ্ছে মীন রাশির ঘর, আর 4 নম্বরের পঞ্চম ঘর হচ্ছে বৃশ্চিক রাশির ঘর। তাহলে এই কর্কট রাশির প্রতীক কাকড়া, আর কাকড়া সোজা হাঁটে না, সাইডে হাঁটে, পাশাপাশি হাঁটে। সেই কারণে তার 5th হাউস এবং 9th হাউস তিনটেই কিন্তু জলরাশি, কর্কট জলরাশি, বৃশ্চিক জলরাশি, মীন জলরাশি। তাহলে জলের যে প্রাধান্যতা সেই জাতকের মধ্যে বা জাতিকার মধ্যে প্রভাব ফেলে, এবং তার সাথে থাকে তার নক্ষত্র। কর্কট রাশিতে নক্ষত্র থাকে 7, 8, 9, পুনর্বসু, পূষা, অশ্লেষা, বৃহস্পতি, শনি এবং বুধ, এই 3 নক্ষত্র থাকে। এবার বৃহস্পতি কালচক্রের হচ্ছে নবমপতি এবং দ্বাদশপতি ঘর, বৃহস্পতির নিজস্ব ঘর। মানে মেষ রাশি থেকে ধনু রাশি এবং মেষ রাশি থেকে মীন রাশি, দ্বাদশ ঘর। নবম এবং দ্বাদশ ঘর বৃহস্পতি, এবং বৃহস্পতির নক্ষত্র থাকে মিথুন কর্কট, আর একটা থাকে তুলা বৃশ্চিক, আর একটা থাকে কুম্ভ আর মীন, এই 3 নক্ষত্র, 7, 16, 25। এই জায়গাটায় বৃহস্পতি এতটাই বৃহৎপতি, বড় গ্রহ বলি, এবং সেই কারণে বৃহস্পতি জ্ঞানের কারক, বৃহস্পতি পৌরোহিত্যের কারক, বৃহস্পতি যে কোনো রকমের বুদ্ধির কারক হয়ে ওঠে। যেহেতু তার দুটো বৃহস্পতির ঘরেরই সপ্তম ঘরটা কিন্তু বুধের ঘর, 7th হাউসটা 180 ডিগ্রি দূরে বুধের ঘর আছে। একটা মিথুন রাশির ঘর আর একটা কন্যা রাশির ঘর। মীন রাশির কন্যা রাশি, ধনু রাশির মিথুন রাশি। এই বুধের ঘরগুলো, বুধ যেহেতু 18 দিন একটি ঘরে থাকে, সেহেতু বুধ খুব চঞ্চল এবং বুধের স্থিরতা খুব কম। এবং বুধ যখন রেট্রোগেট হয়ে যায় যে কোনো ঘরেই, বক্রি, রেট্রোগেট মানে বক্রি, মানে তার যে 1 ডিগ্রি 44 মিনিট যে প্রতিদিনের যে গতি, তার থেকে গতি কমিয়ে নিয়ে আসা সেই জায়গাটায়, সেখান থেকে ধরা যায় যে কিভাবে তার গতিটা চলছে। সেখান থেকে সেই জায়গাটায় যদি তার কোনো রকম ভাবে কোনো সমস্যা এসে থাকে, তখন ওই গোচর ফলের দিকটা দেখা হয়।
আপনি দেখবেন যে বুধের কোনো কারণে, চপলতার কারণে যে কোনো জিনিস যে কোনো রকম ভাবে বৃহস্পতি যদি সেই জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে একটা কাজ করতে বসে, বুধের চপলতার হঠকারিতার বসে সেই কাজটা বিনষ্ট হয়। তাহলে বৃহস্পতি বুধ একসাথে থাকতে পারে না। কিন্তু বৃহস্পতি বুধ একসাথে কখন থাকতে পারে? যখন তার নক্ষত্র, একটা ঘরে 3টে নক্ষত্র থাকে এবং 3টে নক্ষত্র মানে প্রত্যেকটা 30 ডিগ্রির ঘরে 2.25 নক্ষত্র থাকে এবং একটি নক্ষত্রের বিস্তৃতি হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। আবার 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 4 ভাগে ভাগ করলে 3 ডিগ্রি 20 মিনিট করে 4 ভাগে ভাগ চলে। এক এক চরণে এক এক রকম প্রভাব ফেলে। সেই প্রভাবের বস্তু যদি আপনি উদ্ধার না করতে পারেন, একটা মানুষকেও বিচার দিতে পারবেন না। কারণ বুধের কারকতা কি, বৃহস্পতির কারকতা কি, শনির কারকতা কি, রবির কারকতা কি, শুক্রের কারকতা কি, এবং সেই কারকতাগুলো, মঙ্গলের কারকতা কি, এই কারকতাগুলো যখন আপনি না জানছেন বা সেই কারকতার জায়গায় যদি না বসে, তখন কিন্তু আপনাকে সমস্যাগুলোকে সামনে আসতে থাকে। এবার আমরা কি বলি? সবার আগে আছে একটা মাঙ্গলিক দোষ বলে দেয়, মঙ্গলের দোষ। মঙ্গল কিন্তু ভূমি কারক গ্রহ, মানে সম্পত্তি, জায়গা, জমি কারকের গ্রহ মঙ্গল। এবার মঙ্গলের আগে অলিখলে অমঙ্গল এবং মাঙ্গলিক গ্রহ। কখন বলা হয় লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল? বলা হয় যে বিবাহ বহির্ভূত জীবন খারাপ হতে পারে। হয় কি? সেই জায়গাটায় কখন হয়? আচ্ছা, যে কোনো জিনিসের, আপনি রন্ধন প্রণালীতে আসুন, লবণ বেশি হয়ে গেছে, তাহলে কি করলো? একটু জল মেশালো, পরিমাণ বাড়িয়ে দিল, লবণটাকে ছড়িয়ে দেওয়া হলো, লবণের যে প্রকোপটা সেটা কমে গেল। তো একটু গরম করে নিল, যতটা বেশি হয়েছিল তার থেকে যে পরিমাণের জল, যে রাখতে পারে সেই বুঝতে পারবে কতটা জল মেশালে লবণের পরিমাণ কমে যাবে, সেই মিশিয়ে কমানো হয়। সেই জায়গাটায় যদি আপনি সেই গ্রহটি, সেই মাঙ্গলিক কারণে যদি বিবাহ আটকে থাকে, তাহলে আপনাকে সেই মাঙ্গলিক খণ্ডনের জায়গাটা জানতে হয়। শনি মঙ্গল, শনি সবসময় বিবাহ বিরুদ্ধ কারক গ্রহ হয়ে ওঠে, মঙ্গলের থেকেও বিবাহ বিরুদ্ধ কারক গ্রহ ওঠে। মঙ্গল তো বিবাহ দিতে ইচ্ছুক হয় সবসময়, যার জন্যই মঙ্গলের সবসময় সপ্তম ঘরে শুক্র রাখা আছে, শুক্রের ঘর রাখা আছে। শুক্র সপ্তম ভাবের কারক, সপ্তম বিবাহ ঘর, সপ্তম ব্যবসার ঘর, সপ্তম পার্টনারের ঘর, মানে বিজনেস সংক্রান্ত যে পার্টনার তার ঘর। সেই জায়গাটায় দেখবেন মেষ রাশির সপ্তম ঘর তুলা রাশি, শুক্রের ঘর। আবার বৃষ রাশির সপ্তম ঘর বৃশ্চিক রাশি, মঙ্গলের ঘর। তাহলে শুক্র মঙ্গল 180 ডিগ্রিতে চলে। এবং আমাদের মতে যেগুলো আছে, বিভিন্ন মতে যেগুলো বিভিন্ন রকম চলে, কিন্তু আমাদের এখানে একটা লাল সাদার ব্যাপার আছে, রঙের ব্যাপার আছে। লাল বস্ত্র পরিধান করে সেই বধূ আসবে, আর সাদা বস্ত্র পরিধান করে বরপক্ষ আসবে। সেই জায়গাটায় যে শুক্রের রং সাদাই চলে, মঙ্গলের রং লালে চলে। তাহলে লাল সাদার একটা ব্যাপার আছে, রঙের ব্যাপার আছে। তাহলে এই রং কোথা থেকে উদ্বুদ্ধ হচ্ছে? এই রং সূর্য থেকে। তাহলে সূর্যের ঘর কোনটা? সিংহ রাশির ঘর, রবির ঘর। তাহলে রবি কিন্তু স্থির, রবি একটি নক্ষত্র, রবি স্থির এবং রবি নক্ষত্র, কিন্তু রবির রং আছে এবং রবির কিরণের মাধ্যমে সেই রং, পৃথিবী একটি গ্রহ, তার মধ্যে প্রতিফলিত হয়। আর এই প্রতিফলিতর কারণে সেই জায়গাটা থেকে মানুষের মধ্যে প্রভাব ছড়িয়ে পড়ে, ভাইব্রেশন যেটাকে বলে। একটা মারাত্মক রকমের রং দেখলে মানুষের মন দুলে উঠলো, বাহ কালারটা সুন্দর, কালারটা সুন্দর, তার মানে ওই কালারটা তার মধ্যে নাড়া দিয়েছে, ওই রংটা তার মধ্যে নাড়া দিচ্ছে। ওই রংটা কোন গ্রহের রং, তখন সেটা দেখা হয়।
সেই জায়গাটায় সেখান থেকে আসে তার বিচারের পদ্ধতি, যে কোন জায়গায় তার নেগেটিভিটি রয়েছে, কোন জায়গায় পজিটিভিটি আছে, কোন কালার তার চলার পথে বাধাকারক হয়ে উঠছে, কোন কালার তার চলার একদম এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রয়েছে। বা যে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রয়েছে সে এগোতে এগোতে হোঁচট খাবে কিনা, প্রথমে যে হোঁচটের কথাটা বলেছিলাম সেই হোঁচটটা খাবে কিনা সেটাও কিন্তু লিপিবদ্ধ আছে, এবং সেটাতে লং টাইম এবং দীর্ঘ সময় ধরে সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে কিনা, তাই না? সেইখান থেকে আসে বিচার। এবার ধরে নে মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন মীন রাশির সপ্তম ঘর বুধ, এবং মীন লগ্ন মীন রাশির দ্বিতীয় ঘর মঙ্গল, এবং মীন লগ্ন মীন রাশির নবম ঘর মঙ্গল, এবং মীন লগ্ন মীন রাশির পঞ্চম ঘর চন্দ্র। তাহলে চন্দ্র মীন রাশিতে বসা, তার নিজস্ব ঘর কর্কট রাশি, এবং কর্কট রাশি হচ্ছে মীন লগ্ন থেকে 5th হাউস, পঞ্চম ঘর। তাহলে পঞ্চম থেকে হয় উচ্চ শিক্ষা, প্রেম, বিবাহ, ভালোবাসা, উদারতা, তার মধ্যে উচ্চ কতখানি চিন্তাধারা আছে, জীবনে সে কতখানি উপরে উঠতে পারবে, তার বিকাশ, এবং সেখান থেকে সে কতখানি বিকাশ তুলতে পারবে। 5th হাউসের 7th হাউস 11th হাউস, 5th হাউসের 7th হাউস হচ্ছে 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর হচ্ছে প্রফিটের ঘর, আয়ের ঘর। তাহলে সেখান থেকে সেই 11 নম্বর যদি হয় মীন, তাহলে মকর রাশি হবে। মীন লগ্নের পঞ্চম ঘর যদি চন্দ্রের ঘর হয়, চন্দ্রের সপ্তম ঘর মকর রাশি হবে। মীন লগ্ন মীন রাশি থেকে সেটা হবে একাদশ ঘর। একাদশ ঘর থেকে সেই পঞ্চমের যে উচ্চ শিক্ষা, এবং পঞ্চমের যে প্রেম প্রণয় বিবাহ, এবং পঞ্চমের থেকে যে তার চিন্তাধারা যে বিজনেসে না কর্মে গেছে, সেখান থেকে সে কতখানি লাভ উঠাবে, সেইটা একাদশ ঘরে যে শনি, তার অবস্থানের উপর নির্ভর করছে। এবং শনির আবার 3টে নক্ষত্র আছে, 8 নম্বর, 17 নম্বর এবং 26 নম্বর। 8 নম্বর থাকে কর্কট রাশিতে, 17 নম্বর থাকে বৃশ্চিক রাশিতে, 26 নম্বর থাকে মীন রাশিতে। তাহলে মীন রাশিতে একটা শনির নক্ষত্র আছে, উত্তর ভাদ্রপদ। আর 17 নম্বর নক্ষত্রটা বৃশ্চিক রাশিতে আছে, অনুরাধা নক্ষত্র। 8 নম্বর নক্ষত্রটা কর্কট রাশিতে আছে, পুষা নক্ষত্র। তাহলে 8, 26, 17 এই যে মীন লগ্ন থেকে 5th এবং 9th কিন্তু দুটো শনির নক্ষত্র পড়ে যাচ্ছে, এবং শনি তার দ্বাদশপতি এবং একাদশপতি। কুম্ভ রাশি, মীন লগ্নের দ্বাদশ ঘর, দ্বিতীয় ঘর মঙ্গলের, নবম ঘর মঙ্গলের, তৃতীয় ঘর বুধের, চতুর্থ ঘর চন্দ্রের, আর পঞ্চম ঘর হচ্ছে তার চন্দ্রের, ষষ্ঠ ঘর হচ্ছে রবির, সপ্তম ঘর হচ্ছে তার বুধের, অষ্টম ঘর শুক্রের, নবম ঘর মঙ্গলের, দশম ঘর বৃহস্পতির ধনু, একাদশ ঘর শনি মকর রাশি, দ্বাদশ ঘর শনি কুম্ভ রাশি। তাহলে তার তৃতীয় ঘর শুক্রের এবং অষ্টম ঘর শুক্রের। তাহলে তৃতীয় হচ্ছে তার যোগাযোগের ঘর, এবং তৃতীয় ঘর হচ্ছে তার কন্যা রাশির নবম ঘর, 7th হাউস এর 9th হাউস, সেই কন্যা রাশির ঘর। কন্যা রাশি থেকে যদি 1, 2 করে গুনে যান, দেখবেন 9 নম্বর ঘর বৃষ রাশিতে গিয়ে শেষ হবে। আবার 3 নম্বর ঘর শুক্রের, 8 নম্বর ঘর শুক্রের। তাহলে 8 নম্বর যদি নিধন ঘর হয়, তাহলে শুক্র থেকে শুক্রের ঘর যেখান থেকে হবে, ওটা বৃষ রাশির ঘরটা তুলা রাশি থেকে যদি গুনে যাই, ওটা 8 নম্বর ঘর হবে। আবার বৃষ রাশি থেকে যদি গুনে তুলা রাশিতে আসি, ওটা 6 নম্বর ঘর হবে। তাহলে তৃতীয়ের যে 6th হাউস এবং লগ্নের যে 6th হাউস, লগ্ন এবং রাশির যে 6th হাউস, রবির ঘর, সেই রবির ঘর এবং তৃতীয় 6th হাউস যে তুলার ঘর, তাহলে সিংহের ঘর এবং তুলার ঘর, এর মধ্যে জাতক বা জাতিকার রোগ রিপু, ক্ষোভ, কাম, ক্রোধ, লোভ সব লুকিয়ে আছে।
আশ্চর্য জিনিস কিন্তু অঙ্কের হিসেবের মতো। কাজে সেই জায়গাটা তার কাম, ক্রোধ, লোভ, রিপু সব লুকিয়ে আছে। সে কি করছে, কি করে না, এবং কি করতে পারে ওখান থেকে বার করা যায়। এবং সে কতক্ষণ ধরে সেই জাতক বা জাতিকা সব কথা ঘরে বলে না, সব কথা কারোর সাথে শেয়ার করে না, লুকিয়ে রাখার প্রবণতা আছে ক্রিয়া, সেটা কি করে বুঝবেন? তাহলে 3 নম্বর যে ঘরটা বললাম সেখানে নক্ষত্র 3, 4, 5 আছে। 3, 4, 5 কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, রবির, চন্দ্রের এবং মঙ্গলের। আবার দেখবেন ওই যে 3 থেকে যে আপনি ওই বৃষ রাশি থেকে 3 নম্বর যে গুণে এলেন, তার যে 6 নম্বর ঘর, সেই 6 নম্বর ঘরে কিন্তু নক্ষত্র রয়েছে 14, 15, 16, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তাহলে এই মঙ্গল কি করছে? তাকে সাহসী বানাচ্ছে, বিক্রম বানাচ্ছে, তাকে এগিয়ে যাওয়ার, ভুল পথে এগোচ্ছে কি ঠিক পথে এগোচ্ছে তার ঘর অনুযায়ী বিচার করা যায়। কেননা মীন লগ্নের সেটা কিন্তু 8ম ঘর, তুলা রাশি। মীন লগ্ন, মীন রাশির 8ম ঘর তুলা রাশি, 8th হাউস। সেই জায়গাটায় যে 3টে নক্ষত্র রয়েছে, মঙ্গল, রাহু এবং বৃহস্পতি, বিশাখা। এই জায়গায় বিশাখা মানে শাখা প্রশাখা, অনেক বিস্তার করে রেখেছে কিন্তু সে বলছে না, কিন্তু অনেক ধার দেনা করেছে বলছে কিন্তু সে বলছে না কাউকে, ঋণে জর্জরিত হতে পারে, কাউকে সাথে শেয়ার করছে না। 15 নম্বর সাথী, সখা, বন্ধু, সে অনেক বন্ধু সখা বানিয়েছে এবং তাদের সাথে সময় কাটায়। তাহলে 5 নম্বর ঘর থেকে যে উচ্চ শিক্ষা তুলবে, তাহলে 5 নম্বরের 4র্থ নম্বর ঘর হচ্ছে তুলা রাশি, কর্কট রাশির 4র্থ নম্বর ঘর হচ্ছে তুলা রাশি। তাহলে 4th হাউসে মায়ের ঘর, পঞ্চমের 4র্থ, আবার লগ্নের 4র্থ মিথুন রাশি। লগ্ন যদি মীন হয় 2 নম্বর মেষ রাশি, 3 নম্বর বৃষ রাশি, 4 নম্বর মিথুন রাশি। তাহলে সেই বুধ, সেই ওটা মায়ের ঘর। আবার 5 নম্বরের উচ্চ শিক্ষা কিন্তু তার উচ্চ প্রেরণা, উচ্চ প্রেম, ভালোবাসা। তার 4 নম্বরে যে নিম্ন শিক্ষা, তার যে মাতা, মানে 5 নম্বরের উচ্চ বিকাশের 4th হাউসের মাতার যে বিকাশ পাবে কিনা, পরিবারের বিকাশ পাবে কিনা, সংসারের বিকাশ পাবে কিনা, তার মীন লগ্ন থেকে তার 8 নম্বর ঘরে লোকানো আছে। অথচ 8 নম্বর ঘর নিধন ঘর। আপনাকে তো ভাষা বুঝতে হবে, আপনাকে তো ভাষা উদ্ধার করতে হবে। যেখান থেকে তো এই 3টে নক্ষত্র আছে, 3 নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে? মঙ্গল, রাহু, বৃহস্পতি। এই 3 জন কোথায় বসে আছে? বা 3 নম্বরের নক্ষত্রের রবি, চন্দ্র এবং মঙ্গল কোথায় বসে আছে? রবি, চন্দ্র, মঙ্গল, আর মঙ্গল, রাহু, বৃহস্পতি কোথায় বসে আছে? তাহলে 3-8-এর সমস্যার জট আপনি খুলতে পারবেন। তাহলে 3-8-এর জট আপনি খুলতে পারছেন, এবং 3-8-এর জট যেই খুলবেন আপনি 4 ফেসিলিটি পাবেন, 5 ফেসিলিটি পাবে। 4 নম্বর ঘরটা সে উৎসাহজনক হয়ে উঠবে, এবং মার সুস্থ কামনা, মার যে সাথে তার সম্পর্ক, এবং তার যে জায়গাটা নিম্ন শিক্ষা, সেই জায়গাটায় সে আপনি উদ্ধার করতে পারবেন। আর যদি 3-8-এর জট না খুলতে পারেন, তাহলে আপনাকে সেই ওই 9 নম্বর ভাগ্য ধরে দৌড়দৌড়ি করতে হবে। ভাগ্য নিয়ে কিন্তু একটা ঘরের থেকে ওঠে সে যদি কোটিপতি ঘরে জন্মায়, সে ওইখান থেকে সে উঠছে। আবার কেউ হয়তো অন্য জায়গায় অন্যভাবে খুব গরিব ঘরে, সে একদম নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মাচ্ছে। যখন সে জন্ম নিয়েছে তখন তার বাবা মা হয়তো টাকা ধার করে, বা তার মা হসপিটালে, বাবা টাকা ধার করে হয়তো তাকে জন্ম দিয়েছে, এবং সেখান থেকে তার জীবন শুরু হয়েছে। এবং সেই জায়গাটা তার লগ্ন এবং রাশির যে জায়গাটা, রাশিটা হচ্ছে মায়ের কাছে যাচ্ছে, লগ্নটা হচ্ছে সে নিজে। সেটা কিরকম? তাহলে চন্দ্রের ঘর 5ম ঘর, 5th হাউস, আর বুধের ঘর হচ্ছে মায়ের ঘর। বাবার ঘর কোনটা হচ্ছে? বৃশ্চিকের ঘর। তাহলে একটা জায়গায় যাচ্ছে বৃশ্চিকের 9মের পিতা, এবং 9ম ধর্ম, 9ম গুরু, এবং 9ম ভাগ্য। তাহলে সেই মঙ্গলের উপর ডিপেন্ড হচ্ছে। 9ম ঘরটা মঙ্গলের ঘর, 5ম ঘরটা চন্দ্রের ঘর। তাহলে নক্ষত্র কিন্তু, আর 6ষ্ঠ ঘর কিন্তু রিপুর ঘর বলেছি, রবির ঘর, যেটা সিংহ রাশির ঘর।
তাহলে সেই রবির অবস্থানের উপর এবং রবি যে নক্ষত্র ধরেছে এবং রবির নক্ষত্রগুলি দুঘর নিয়ে থাকে, এর আগে অনেকবার বলেছি। কাজে 3 নম্বর, 12 নম্বর আর 21 নম্বর, এই 3টে নক্ষত্র রবির নক্ষত্র, সবসময় দুঘরে চলে। সেই দুঘরে যখন চলে, সেই দুঘরের মধ্যে তাদের মধ্যে বোঝাপড়া কেমন আছে, মানে ধনু মকর আর সিংহ কন্যা আর মেষ আর বৃষ, এই রবির নক্ষত্র চলে এই ঘর দুগুলো নিয়ে, তাদের সাথে বোঝাপড়া কেমন আছে। সেই বোঝাপড়ার উপরে ডিপেন্ড করবে আপনার ভাগ্য। চতুর্থের মধ্যে কিন্তু 3টে নক্ষত্র, 5, 6, 7, মঙ্গল, রাহু, বৃহস্পতি, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, মিথুন রাশিতে। এবং সেই 4 নম্বরের যে নিম্ন শিক্ষা, যে প্রথম শিক্ষা এবং তার মায়ের সাথে বা ফ্যামিলির সাথে যে জুড়ে উপরে উঠছে, সেই 4 নম্বরের যে 7th হাউস, সেটা 10 নম্বর ঘর, ধনুরাশির ঘর। তাহলে ধনুরাশির ঘরে 3টে নক্ষত্র আছে, 19, 20, 21। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। তাহলে এই 3টে নক্ষত্র রবির নক্ষত্র, একটা রবির, একটা কেতুর, একটা শুক্রের। তাহলে সেই রিপু ভাবের নক্ষত্রটা ওখানে আছে, ভোগ করার নক্ষত্রটা পূর্বাষাঢ়া ওইখানে আছে 10ম ভাবে, মানে 10মের কর্ম সে ভোগ করবে কিনা, এবং 10মের কর্ম তার স্থায়ী হবে কিনা, এবং 10মের কর্ম তার বারবার বদল হবে কিনা, এবং 10মের কর্ম সে তার মন মতো হবে কিনা। এবং 19 নম্বর কেতু আছে নক্ষত্রটা, মূলা নক্ষত্র। সেই সব জিনিসগুলো সে গোপন রাখতে পারবে কিনা, কেন কেতু মানেই হচ্ছে কুণ্ডলিনী সর্প, যে মনের মধ্যে গুটিয়ে রয়েছে। সে পিছন থেকে ছবল মারে, এবং যখন তার অপছন্দের লোককে পিছন থেকে সে মারার চেষ্টা করবে। তাহলে যে কর্মে সে 10মে অবস্থিত করছে, তার ওই কর্মের জায়গায় শত্রু নেই তো, সে বুঝতে পারছে না, তার সাথে হেসে খেলে কথা বলছে, কিন্তু সে তার নাশ চাইছে। সেই জায়গাটা থেকে সেই 4-এর যে শিক্ষা এবং 4-এর যে মাতৃভাব, 4-এর যে ফ্যামিলি, সে 10মের উপর নির্ভরশীল। আপনি যদি ভালোভাবে তৈরি হয়ে উঠে আসেন, তবেই তো 10ম ভাবের ভাব আপনি উদ্ধার করতে পারবেন, 10ম ভাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। 10টা দিক তো, 10 মানে হচ্ছে আকাশ, উপর, ঊর্ধ্ব, সে উপর দিকে উঠতে পারবেন। তাহলে সেই জায়গাটায় উঠতে গেলে আপনাকে যে পরিশ্রমটা, প্রত্যেকটি মানুষের মধ্যে প্রত্যেকটা জায়গায় পরিশ্রম রয়েছে। দেখবেন বাচ্চাদের ঈশ্বরের সাথে তুলনা করা হয়, তারা মৃত্যু ভয় নেই, তারা জানে না থামতে হবে কোথায়, তারা ভালো মন্দ বোঝে না, তারা সমালোচনা করে না, তারা শিক্ষা বোঝে না, তারা কর্ম বোঝে না, তারা নিষ্পাণ, তারা শুধু খিলখিল করে হাসতে জানে, খিদে পেলে কাঁদতে জানে, ভাষাও বলতে পারে না, কেননা তারা শিশু। ঈশ্বরের সমান, ঈশ্বরও নির্বাক ভাবে দাঁড়িয়ে থাকে নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খারাপও দেখে, ভালোও দেখে। খারাপের পাল্লা যখন বেশি ভরে যায়, খারাপের পাল্লা যখন ঝুঁকে যায়, তখন বেশির দিক থেকে কমাতে 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 লোকটা খারাপের দিকে, অধঃপতনে যায়। ওই যে ঊর্ধ্ব বললাম, ওই অধতে যাচ্ছে। সেই 12 নম্বর, 12 নম্বর ঘর। তাহলে মীন লগ্ন, মীন রাশির 12 নম্বর ঘর কি? কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ ঘর, এবং শনি ওখানে বেশ বলিষ্ঠ থাকে। শনির 3টে দৃষ্টি রয়েছে। কুম্ভ রাশিতে শনি থাকলে মেষ রাশিকে দৃষ্টি দেয়। মেষ রাশিতে শনি নিচস্থ হয়, মানে বলহীন হয়। তাহলে মঙ্গলের সাথে গিয়ে শনি ঠিকমতো বলবত্তা পায় না। শনি মঙ্গল যদি একসাথে থেকে যায় এবং তার লগ্নে, তার দ্বাদশে, তার সপ্তমে, তার অষ্টমে,
তার চতুর্থে ওইখানে আসে বিবাহের সম্পর্কের জায়গায় খারাপ সম্পর্ক। দ্বিতীয় ঘর শ্বশুর বাড়ির ঘর, তাহলে মীন লগ্ন মীন রাশির দ্বিতীয় ঘর মঙ্গলের ঘর। মঙ্গল শনি কোন জায়গায় কোনখানে বা মঙ্গল শনি নক্ষত্র দ্বারা আবিষ্ট হয়ে, এবং মঙ্গলের নক্ষত্র যা যা আছে মানে 5 নম্বর 14 নম্বর 23 নম্বর, এই নক্ষত্রের মধ্যে শনি পড়ে যায়নি তো, এবং সেইখান থেকে তাহলে কিন্তু ফলটা কিন্তু, কেননা শনি কিন্তু মঙ্গলের ঘরে নিচস্থ হয়, এবং সেই মঙ্গল কিন্তু শনির ঘরে এসে তুঙ্গস্থ হয়, বলবত্তা বৃদ্ধি করে মকর রাশিতে 28 ডিগ্রি পর্যন্ত। তাহলে মঙ্গল শনির যে রিলেশন, সেই রিলেশনটাকে নিউট্রাল করে দেওয়ার জন্য, আপনাকে একদম নিউট্রাল করে দেওয়ার জন্য দুধকে টক বা দুধের পাউডার দিয়ে তো ছানা কাটানো হয়, নিউট্রাল করে, জলটা জল হয়ে গেল, ছানাটা ছানায় চলে গেল, তাই তো? শনি মঙ্গলের যোগটাকে নিউট্রাল করার জন্য রাস্তা রয়েছে জ্যোতিষের মধ্যে। সেই রাস্তার মাধ্যমে যদি আপনাকে ঠিক করে নেওয়া যায়, বা সেই রাস্তার মাধ্যম দিয়ে যদি আপনাকে চালানো যায় বা বোঝানো যায়, বা তার ভাইব্রেশন, তার যে রঙের ভাইব্রেশন যদি ঠিকভাবে ঠিক প্রজেক্ট করানো যায়, তাহলে কিন্তু একটি জাতক বা জাতিকা অন্তত ভাবে কিছুটা সে রিলিফ পাবে। 100% রিলিফ কেউ দিতে পারে না যে 100 ভাগ বলে দিলাম ঠিক হয়ে যাবে, বেঁচে যাবে। 100 ভাগ বেরিয়ে আসতে পারে জ্যোতিষ, উকিল, ডাক্তার সারা জীবন প্র্যাকটিস করে, সারা জীবন প্র্যাকটিস করে, আর এই প্র্যাকটিসের মাধ্যমে বলতে পারে না যে 100 ভাগ ঠিক হয়ে যাবে। চেষ্টা করছি, দেখছি সেই চেষ্টার মাধ্যম কতটুকু সে জানে, কতটুকু সে বোঝে, কতটা সে তাকে রিলিফ দিতে পারবে। একটা পেশেন্ট শুয়ে আছে, অনেক যন্ত্রপাতি আশেপাশে নিয়ে শুয়ে রয়েছে, আপনি দূর থেকে ভাবলেন ক্রিটিক্যাল রোগ হয়েছে এবং এই বোধহয়, আর অত যন্ত্রপাতি দেখে আপনি নার্ভাস হয়ে গেলেন, কিন্তু যে ট্রিটমেন্ট করছে সে জানে এতেই সে সুস্থ হবে। আবার একটা জ্যোতিষও জানে যে কি কিসের দ্বারা কিভাবে তাকে সুস্থ করা যাবে। আবার একজন উকিলও জানে যে তো কোনো অন্যায় করেনি, একে এই 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 আইনেস এভিডেন্স, জ্যোতিষে মাধ্যম, সূর্য, ডাক্তারি ট্রিটমেন্ট, মেডিসিন, শিক্ষা। তাহলে সেই যে 3 যে প্রকার ভেদ রয়ে গেছে, সেই প্রকার ভেদের মাধ্যমগুলো আলাদা আছে, কিন্তু সবাই কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। এই 3 জনই সবাইকে রিলিফ দেওয়ার চেষ্টা করছে। মানসিক রিলিফ, পারিবারিক রিলিফ, শিক্ষার রিলিফ, রোগের রিলিফ মানে অসুখ বিসুখের রিলিফ, জমি জমা বিবাদের রিলিফ। কিসের থেকে রিলিফ চাইছে সে? অনন্ত জীবন তো কেউ বাঁচতে পারে না। তারা তো, যারা চিকিৎসা করে তারা সারা জীবন বেঁচে থাকতে পারত, তারা তো সমস্ত মেডিসিন জানে, বাঁচে না তারা। কেননা আমাদের যে শরীরের অর্গান আছে এগুলো ক্ষয় হয়, যে জিনিস ক্ষয় হয় সেই জিনিসেরই মৃত্যু হয়। ক্ষয় হতে 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 লয় হয়ে যায়। কাজে সেই জায়গাটায় ক্ষয়ের আগে যে রিপেয়ার করা, যে ক্ষয় হয়েছে সাময়িক রিপেয়ার করে দিলে ঠিক হয়ে যাবে। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে সেইটা, যে আমি কি করে এই ক্ষয়টাকে আমি রিলিফ দেব, এবং কোন জায়গা থেকে ক্ষয় হয়েছে এবং কোন গ্রহ থেকে সে এফেক্ট হচ্ছে। এবং অনেকে দেখবেন অনেক বলছে, অনেক কথা বলে, অনেক কিছু বলে, অনেক সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরে হয়তো যেই রকম পারিশ্রমিক নিয়ে তার আসা উচিত সেটা হচ্ছে না। এবং কর্মের বিভিন্ন মাধ্যম আছে, কেউ মোট টেনে চলছে, কেউ কলকারখানা চালিয়ে চলছে, কেউ টেবিলে বসে লিখে চলছে, কেউ কোন রকম ভাবে খুব অল্প পরিশ্রমে অনেক কিছু রোজগার করছে। মানে তার জন্য 3টে প্রযুক্তি ভাগ করা হয়েছে, কলাবিদ্যা, বিজ্ঞান বিদ্যা
এবং অর্থনৈতিক বিদ্যা। এই তিন বিদ্যার মধ্যে যে কেউ পারদর্শী হয়। তাহলে সেই জায়গাটায় তাহলে আগে জ্ঞান পরে বিজ্ঞান। জ্ঞান না থাকলে তার বিজ্ঞান নিয়ে পড়বেন না। তাহলে সেই জায়গাটা আপনাকে জ্ঞানটা আগে আপনাকে আনতে হবে। আপনি বিজ্ঞানের জিনিস, যে কোনো জিনিসই বিজ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে আসে। এখন যদি আপনি বলুন যে হ্যাঁ আমাকে বিজ্ঞান দেখান, যে আপনি আমাকে ভগবান দেখান, আপনাকে যদি আমি বলি আপনি আপনার যে বাবা, তার বাবা, তার বাবা বা তার বাবা দেখেছেন, আপনার বাবাকে দেখেছেন, তার বাবাকে হয়তো দেখেছেন, তার বাবাকে দেখেছেন বা তার পরের বাবাকে দেখেছেন, দেখেননি, মানবেন না? মানবেন তো, নিশ্চয়ই আছে। যাকে দেখেননি তাকে মানবেন না? ঈশ্বর তো দেখেননি, মানবেন না? শক্তি আছে, একটা বিশাল শক্তি প্রয়োগ করা হয়, এটা নেচার থেকে আসে, সেটাই ঈশ্বর। তার রূপ কি কেউ জানে না, কিন্তু প্রত্যেকের মধ্যে সেই জিনিসটা আছে। সেই শক্তি কাজ করে, সেই শক্তি যখন কাজ করে সে উদ্যম গতিতে এগিয়ে যায়, কাজটা সাকসেস করে নিয়ে চলে আসে। ওটা মঙ্গলের প্রভাব। যে মীন লগ্নের দ্বিতীয় ঘর, নবম ঘর মঙ্গলের ঘর, সেই মঙ্গলের প্রভাব। এবং সেই মঙ্গলের প্রভাবে সে এগোয়। সেটা ওই মঙ্গলের নক্ষত্র 5 নম্বর, 14 নম্বর, 23 নম্বর নক্ষত্রের প্রভাব, শনির প্রভাব, নিয়ম কারক গ্রহ। আপনার যদি জীবনে যদি নিয়ম শৃঙ্খলা না থাকে, নিয়ম না থাকে, আপনার জীবন নস্যাৎ হয়ে যাবে। সেটা শনি। আপনি যদি অনিয়ম চলেন, আপনাকে শাসন করবে। কিভাবে শাসন করবে? রোগে ফেলে দেবে, পয়সা অপচয় করিয়ে দেবে, আপনার কাছে জমানো পয়সা, জমানো যে অর্থ রয়েছে সেগুলো হানি হয়ে যাবে, আপনি কপটদোষ শূন্য হয়ে যাবেন। রাহু ফাটকা খেলাবে, লোভ দেখাবে, যোগাযোগ করিয়ে দেবে, আপনি এগিয়ে যাবেন। সেখানে যদি মঙ্গল আপনার ভালো না থাকে, আপনি এগিয়ে সাকসেস পাবেন না। আপনি যদি কেতুতে যদি চলতে থাকেন, গোপন ভাবে এগোচ্ছেন, কত ইনভেস্ট করেছেন, তার রিটার্ন কি আসবে, কেতু যদি ভালো না থাকে, সেখানে সাকসেস আসবে না। নিয়ম ভাবে এগিয়ে যাবেন এবং নিয়ম শৃঙ্খলায় যে এগোতে পারে, এবং পড়াশোনাটা যদি নিয়ম শৃঙ্খলা, কারণ একটা সিলেবাস ধরে পড়াশোনা হয়, সিলেবাসের বাইরে তো কেউ পড়ে না। সে সিলেবাস যদি আমার পরীক্ষার আগে যদি কমপ্লিট না করতে পারি, আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। সেইখানে সে নিয়মটা শনির। যেটা পড়ছি সেটা যে বুদ্ধি, সেটা বুধির। পরে হয়তো মনে থাকছে না, মনে রাখাচ্ছে বৃহস্পতি। কেন? জ্ঞান সেভিংস হয়েছে, সেভ করে রেখেছি ভিতরে। প্রযুক্তিবিদ্যার মোবাইলে দেখেন না, সেভ করে রাখে, কন্ট্যাক্টের নাম সেভ করে রাখেন, ওটা বৃহস্পতি। সেভ করে রাখলাম, জ্ঞানটা সেভ করে রাখলাম, পরীক্ষার দিন ও জ্ঞানটাকে প্রকাশ করব। এবং প্রকাশ করে যখন রেজাল্টটা বা আনন্দ ভোগ করছি, সেটা শুক্র, সেই ভোগকারক গ্রহটি। তখন আমরা, আমার মা এবং আমার বাবা এবং যে আবেগ প্রবণ হয়ে উঠবে, সেটা চন্দ্র। এবং বাবার সাহস বেড়ে যাবে, এবার আমার সন্তান এগোতে পারবে, সেটা নবম, মঙ্গল। এইভাবে কিন্তু জ্যোতিষ শাস্ত্রকে যদি আপনি সহজভাবে যদি একদম নিজে অ্যানালাইসিস করে, এবং অ্যানালাইসিসের নেচারের যদি অ্যানালাইসিস করে প্রত্যেককে প্রয়োগ করতে পারেন, আপনি কিন্তু সেখানে নিশ্চয়ই সাকসেসফুল হবেন। এবং আপনি, আপনার কাছে যে এসছে সেও কিন্তু ভালো বিচার পাবে, এবং সেই বিচারের আশায় দিন গুনতে হবে না। আপনার জীবন আপনি নিজে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। ভালো থাকুন, ভালো রাখুন। আবার দেখা হবে। নমস্কার।